ফিউচারফিট সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা বিসিএস সহ সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদের জন্য আমাদের আয়োজনটা হচ্ছে যে আপনারা কিভাবে পড়ালেখা করবেন, কিভাবে পড়ালেখা করলে বিষয়টিকে অল্প পরিসরে নিয়ে এসে ভালো করা যায় সেই চেষ্টা চালানো। আপনারা এখন থেকে যে বিষয়গুলো পাবেন সেটা হলো প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে প্রতিটা বিষয় অর্থাৎ বাংলা, ইংরেজি, অঙ্ক, দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ জ্ঞান এর উপরে দুটো করে লং ভিডিও পাবেন। আর প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টে একটা করে শর্ট ভিডিও পাবেন। এখানে আপনারা আমি আপনাদের সাথে সাধারণ জ্ঞানের বিষয় নিয়ে কথা বলবো, অঙ্ক নিয়ে বিল্টু মল্লিক কথা বলবেন, আপনাদেরকে ক্লাস নেবেন, আপনাদেরকে বিষয়টা দেখাবেন। দৈনন্দিন তারপরে ইংরেজি, দৈনন্দিন বিজ্ঞান, অঙ্ক এই নিয়ে থাকবে হামিদ এবং ফারাজ। তারপরে বাংলা নিয়ে থাকবে পঙ্কজ কুমার শিকদার। আমরা আপনাদেরকে আজ থেকে যেটা শুরু করছি সেটা হলো আপনারা প্রথমেই বিসিএস বা যে কোনো ধরনের ব্যাংক জব সহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়েই প্রথমেই আপনারা গাইড ক্রয় করেন অথবা কোনো কোচিং সেন্টারে যান। এই বিবেচনা করে কোচিং সেন্টার আপনাকে একগাদা শীট ধরিয়ে দেবে। আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি প্রাথমিকভাবে এই কাজটা না করে প্রাথমিকভাবে আপনি কাজটি করুন। আপনার পরীক্ষার জন্য সুনির্দিষ্ট একটা সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাসটা আপনাকে পড়তে হবে। আপনারা অনার্স মাস্টার ডিগ্রিতে যেভাবে সিলেবাসটা দেখেন বিসিএস এর সিলেবাসটা দেখেন না। তাই আপনাদেরকে প্রথম অনুরোধ করব যে কিভাবে পড়তে হবে সেটা প্রথম কাজটা হচ্ছে সিলেবাস নিয়ে আলোচনা। আজকে সেই সিলেবাস নিয়ে আলোচনায় আমি ফারুক আহমেদ আপনাদের সাথে একটা বিষয় মানে অর্থাৎ সিলেবাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ধরুন, বাংলাদেশ অ্যাফেয়ার্স ধরুন, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন বলুন এবং ভূগোল, পরিবেশ বলুন, এটা হচ্ছে প্রিলিমিনারির জন্য, লিখিতের জন্য, তারপরে ভাইবার জন্য। পাশাপাশি আমি ব্যাংক জবের জন্য সাধারণ জ্ঞানে আপনার সিলেবাসটা কিভাবে সহজ করে বুঝায় দেওয়া যায় এবং সহজ করে আপনার সামনে দেওয়া যায় সেটা আমাদের সবকিছু ব্যাংক জব বাদে বাকি সবকিছু আমরা ধরে নিচ্ছি বিসিএস সিলেবাসকে সেন্টার করে। এই সেন্টার করে আমি আপনাদের সাথে আজকে প্রথম যেটা আলোচনায় যাব সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। সেটা দেখেন আপনারা ফিউচারফিট সাপোর্ট গ্রুপে যত ভিডিও চান, যত ভিডিও করা আছে এখানে দেখেন। আমাদের ওয়েবসাইট, এটা আমাদের ওয়েবসাইট, এটা আমাদের ইউটিউব, এটা আমাদের হলো পেজ। আপনারা দয়া করে দেখার সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিওটা যাতে সঙ্গে সঙ্গে আপনার চোখের সামনে চলে যায় সেই জন্য আপনারা এটাকে শেয়ার, ফলো এবং কি বলবেন কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং দীর্ঘ সময় আমাদের সাথে থাকার সুযোগ পাবেন এবং আপনাদের উপকারে আসবে। আমরা সেই চেষ্টাই করব, সেজন্য এগুলো করে রাখবেন। তো আজকের যে বিষয়টি সেটা হচ্ছে আমি বিশেষ প্রিলিমিনারি নিয়ে কথা বলবো। আমি আবারও বলছি আপনারা প্রথমে সিলেবাসটা পড়বেন, পই করে সিলেবাসটা পড়বেন, কারণ সিলেবাসের যে ইস্যুগুলো থাকে সেগুলোকে ভাঙতে হয়। এটাকে বলা হয় সিলেবাস অ্যান্ড অ্যাকর্ডিং সিলেবাস। আপনাকে অসীম পড়ালেখার প্রয়োজন হবে না, বিষয়টাকে লিমিট করে ফেলতে পারবেন। এই জন্য প্রথমে গাইড শিট, নোট এগুলো দয়া করে দেখবেন না, না দেখে সিলেবাসটা দেখুন। দেখুন আপনার আন্তর্জাতিক বিষয়াবলীর সিলেবাসে যে 5টি ইস্যু আছে, বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থাপনা, ভূ রাজনীতি, তারপর আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, বিশ্বের চলমান সাম্প্রতিক ঘটনা প্রবাহ, আন্তর্জাতিক পরিবেশ, ইস্যু ও কূটনীতি, আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। এবার আসেন, এই যে 5টি বিষয় আছে, এই 5টি বিষয় আপনি প্রতিদিন রাতে যখন বিছনায় যাবেন তখন একবার করে পড়বেন, একবার নট মোর দেন। আপনি 1 মাস পরে আমার ধারণা আপনি অনর্গল বলতে পারবেন যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সিলেবাসে 1 নম্বর আছে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্যবস্থাপনা,
এবং ভূ রাজনীতি। 2 নম্বরে আছে আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক এবং আন্তর্জাতিক নিরাপত্তা। 3 নম্বরে আছে আন্তর্জাতিক ঘটনাবলী, চলমান ঘটনাবলী। 4 নম্বরে আছে আন্তর্জাতিক পরিবেশ ইস্যু এবং আছে হলো পরিবেশ সংক্রান্ত কূটনীতি। এরপরে 5 নম্বরে আছে হলো আপনার আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। এভাবে যখন বলতে পারবেন তখন কোন বিষয়টা আপনাকে পড়তে হবে এটা আপনি সহজে আপনার মধ্যে নিয়ে আসতে পারবেন। তো আমরা আজকে প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা সিলেবাসের 1 নম্বরে। 1 নম্বরে আছে হলো দেখেন এই যে বিষয়গুলো বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থাপনা, ভূ রাজনীতি, এই যে বৈশ্বিক এই যে আলাদা করে দিলাম। এইবার আমি আসেন আপনাদের বৈশ্বিক ইতিহাস নিয়ে আলোচনায় যাব। আপনারা সবসময় শুনে থাকেন বিশ্ব ইতিহাস, কিন্তু বৈশ্বিক ইতিহাস এই শব্দটি আমরা অনন্তকাল যাবৎ শুনে আসিনি। আমরা বিশেষ করে বিশ্বের যে কোনো ঘটনাকে গ্লোবাল ইস্যু বা বৈশ্বিক ইস্যু, বৈশ্বিক ঘটনা বলে থাকি ব্যাপকভাবে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন পতনের পর যে ভাষাটি ব্যবহার করা হলো সেটা হলো গ্লোবালাইজেশন। এই গ্লোবালাইজেশন কথাটি যখনই আমাদের সামনে আসলো 1992 সাল থেকে, তখন থেকেই আমরা সকল বিষয়কে বৈশ্বিক বলি, কিন্তু এর আগে সকল কিছু বৈশ্বিক ছিল না। সেজন্য আমরা প্রথমে এটি একটু বুঝে নেবেন, একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন। বিশ্ব ইতিহাস, যার ইংরেজি বলেন আপনার ওয়ার্ল্ড হিস্ট্রি, বৈশ্বিক ইতিহাস গ্লোবাল হিস্ট্রি। তাহলে দুটো ইংরেজি আলাদা, একটা হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি আর একটা হচ্ছে গ্লোবাল হিস্ট্রি। তাহলে ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড গ্লোবাল হিস্ট্রির মধ্যে পার্থক্য আছে কিনা সেটা আমরা দেখতে যাব। আমি খুব সংক্ষেপে বলে দিয়েছি যে বিশ্ব ইতিহাসটা হলো সেই সুপ্রাচীন কাল থেকে পৃথিবীতে যত ঘটনা ঘটে আসছে সবই বিশ্ব ইতিহাসের অংশ। কিন্তু বৈশ্বিক ইতিহাস হলো বিশ্বকে নিয়ে যে ইতিহাস। যেমন আমরা যদি প্রাচীন কালের ইনকা সভ্যতার কথা বলি, সেই ইনকা সভ্যতা কিন্তু আমাদের বাংলাদেশকে প্রভাবিত করেনি। সেই ইনকা সভ্যতা অথবা মায়া সভ্যতা সেটা কিন্তু আপনার কি বলবো যে দক্ষিণ আমেরিকাকে, উত্তর আমেরিকাকে প্রভাবিত করেনি। আবার আজকে যদি আমি বলি যে পরিবেশ ইস্যু, পরিবেশ সংকট, কার্বন নিঃসরণের ফলে যা হচ্ছে, এটা আজকে বৈশ্বিক ঘটনা, এটা বৈশ্বিক হয়ে গেল। তাহলে এই বৈশ্বিক যে বিষয়টি আসলো সারা বিশ্বকে নিয়ে, এই যে অনাদিকাল থেকে যত ঘটনা ঘটে আসছে সবই বিশ্ব ইতিহাস বা ওয়ার্ল্ড হিস্ট্রি। বাট বৈশ্বিক ইতিহাস হলো বিশ্বকে নিয়ে যে ইতিহাস, অর্থাৎ সকল দেশকে নিয়ে যে ইতিহাসটি বা যে ঘটনাটা, সেটা হচ্ছে বৈশ্বিক ইতিহাস। এটা একেবারে আমার ভাষায় আমি আপনাদেরকে ছোট্ট করে বললাম। এখন একটা একটা করে আপনাদেরকে প্রমাণ দেব। যে প্রমাণটা হলো যে বৈশ্বিক ইতিহাসের উন্মেষটা কিভাবে হলো। খেয়াল করেন, বৈশ্বিক ইতিহাসের উন্মেষটা হলো, এখানে আমি একটু দর্শনের কথা বলবো। আমরা জানি কোনো ঘটনা এমনি এমনি ঘটে না। একটা ঘটনা ঘটার পেছনে প্রেক্ষাপটে আরেকটি ঘটনা থাকে, যাকে আমরা শিখে আসছি ছোটকাল থেকে অনুঘটক। অনুঘটক হচ্ছে সেই ঘটনা যে ঘটনাটি পূর্বে ঘটেছে, তার প্রতিক্রিয়ায় আজকে আরেকটি ঘটনা ঘটেছে এবং অনন্তকাল যাবৎ একটি ঘটনা আরেকটি ঘটনা জন্ম দিয়েছে। আমি এই মুহূর্তে বৈশ্বিক ইতিহাসের জায়গাটি প্রমাণ করব কোন ঘটনার প্রতিক্রিয়ার ফলাফল বৈশ্বিক ইতিহাস গড়ে ওঠা। সেই জন্য আমি আসেন, কারণ কোনো ঘটনা যদি না ঘটে তার প্রতিক্রিয়া হবে না। মনে রাখবেন, একটি ঘটনা যদি তার প্রতিক্রিয়া সৃষ্টি না করে তাহলে তার কোনো ফলাফল হবে না। আর কোনো ঘটনার প্রতিক্রিয়াবিহীন ঘটনা সেটি দীর্ঘমেয়াদে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন এবং আন্তর্জাতিক ব্যবস্থাপনা বলেন, সেটা টেকসই হয় না। টেকসই সেটাই হয় যে ঘটনার প্রতিক্রিয়ায় ফলাফল আসে।
আমি একটা ঘটনার কথা বলবো। একটি যুদ্ধ, দেখেন একটি যুদ্ধ ঘটনা 1914 থেকে 18, এই যুদ্ধের প্রতিক্রিয়া কি? বিশ্ব শান্তি ও নিরাপত্তার ধারণা উন্মেষ। একটু খেয়াল করেন, বিশ্ব এই শব্দটি এর আগে পৃথিবীতে অসংখ্য যুদ্ধ বিগ্রহ হয়েছে, কিন্তু কোন যুদ্ধে বিশ্ব শান্তি নিরাপত্তার কথা আসেনি। হয়তো আঞ্চলিক হয়েছে, যেমন 1618 থেকে শুরু করে 1648 পর্যন্ত ইউরোপে 30 বর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল। ইউরোপের কয়েকটা দেশের মধ্যে ছোটখাটো যুদ্ধ হয়েছিল, সেটা আমাদের অঞ্চলকে প্রভাবিত করেনি, বা তার ঘটনার প্রেক্ষাপটে একটা ঘটনা ঘটেছে, ওয়েস্টফেলিয়ার চুক্তি, যার মধ্য দিয়ে আধুনিক রাষ্ট্রের ভিত্তি হয়েছে। আমি সেটাও আর একটা জায়গায় যাব। এখন যেটা বলছিলাম সেটা হলো, এভাবে ফ্রান্সের সাথে আপনার ব্রিটেনের সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছে। তখন নিরাপত্তার ধারণা ছিল ফরাসিদের নিরাপত্তা জাতীয় নিরাপত্তা, ব্রিটেনের জাতীয় নিরাপত্তা। অর্থাৎ 1914 থেকে 18 পর্যন্ত যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধের আগে যত যুদ্ধ হয়েছিল সেখানেও শান্তির নিরাপত্তার ধারণা ছিল, কিন্তু বিশ্ব কথাটা ছিল না। 1914 থেকে 1918 এই যুদ্ধটা বিশ্ব শান্তির নিরাপত্তার ধারণার জন্ম দিল। আপনারা জানেন 1918 সালের 11 নভেম্বর সেই যুদ্ধ, অর্থাৎ জার্মানি যখন ফ্রান্সের কাছে আত্মসমর্পণ করলো, যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর 1919 সালের 25 জানুয়ারি ফ্রান্সের প্যারিসে মিত্র এবং সহযোগী শক্তি দেশগুলো একটি শান্তি সম্মেলনে মিলিত হলো। এই শান্তি সম্মেলনে মিলিত হলো, তার আগে আমি আরেকটা ঘটনা বলি যে 1918 সালের 8 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন সে সিনেটে ভাষণ দিয়ে যুদ্ধ উত্তর বিশ্বে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য তিনি 14 দফা দিয়েছিলেন, এবং সেই 14 দফার 14 নং দফায় বলেছিলেন ভবিষ্যতে যাতে যুদ্ধ না হয়, অথবা যুদ্ধ হলে নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য আমাদের একটি বৈশ্বিক ব্যবস্থাপনা বা ইন্টারন্যাশনাল সিস্টেম গড়ে তুলতে হবে, যেটা আমরা বলি লিগ অফ নেশনস, এইরকম একটা কিছু গড়ে তুলতে হবে। তারই প্রতিক্রিয়ার ফল দেখেন 1919 সালে লিগ অফ নেশনস। দেখেন এই যে লিগ অফ নেশনস, প্রথম বিশ্ব ব্যবস্থা, এই যে গ্লোবটা চলে আসলো, গ্লোবাল, খেয়াল করে দেখেন যে এই যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ব শান্তি নিরাপত্তা ধর্ম জন্ম, এবং তার ফলাফল লিগ অফ নেশনসের জন্ম। এভাবেই আমরা লিগ অফ নেশনসের মধ্য দিয়ে, যেটাকে বলি প্রথম বিশ্বযুদ্ধ, এর মধ্য দিয়ে আমরা বৈশ্বিক ঘটনার মধ্যে চলে আসলাম। বৈশ্বিক ঘটনা, আবার এই বৈশ্বিক ঘটনার যে প্রেক্ষাপট রয়েছে সে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আসেন বৈশ্বিক ইতিহাসের ঘটনাগুলো, সেই যা সারা বিশ্বকে প্রভাবিত করে। যেমন ধরেন এমন কোন ঘটনা ঘটে গেছে, কিন্তু অনন্তকাল তার প্রভাবটা বিরাজ করে। যেমন আমি 1917 সালের রুশ বিপ্লবের কথা বলছি। এই যে রুশ বিপ্লব যদি না হতো, পুঁজিবাদের সাথে সমাজতন্ত্রের দ্বন্দ্ব দেখা দিত না। আবার পুঁজিবাদের সাথে সমাজতন্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েতের নেতৃত্বে ইউরোপের সমাজতন্ত্রের বিকাশ না হলে সিনাই যুদ্ধ হতো না। অর্থাৎ 1917 সালে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের নেতৃত্বে যদি রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা না হতো, অর্থাৎ উৎপাদন এবং বন্টনের মধ্যে সাম্য প্রতিষ্ঠা না হতো, তাহলে সামন্ততান্ত্রিক শাসন এবং সাম্রাজ্যবাদী শোষণের সাথে একটা দ্বন্দ্ব শুরু হতো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই দ্বন্দ্বের বিকশিত রূপকে আমরা বলে থাকি কোল্ড ওয়ার বা সিনাই যুদ্ধ। আবার সিনাই যুদ্ধ যদি না হতো, তাহলে পারমাণবিক অস্ত্রের যে বিকাশ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, সেই বিকাশটা হতো না। অর্থাৎ একটার সাথে একটা কিভাবে রিলেটেড এবং কত গভীরে প্রভাব পড়ছে একমাত্র রুশ বিপ্লবের মধ্য দিয়ে। তারপর আমরা বলছি যে সিনাই যুদ্ধের তীব্র প্রতিদ্বন্দ্বিতা না হলে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের অবসান হতো না। সোভিয়েত ইউনিয়নের অবসান না হলে বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হতো না। তবে বৈশ্বিক এবার এই যে দেখো এখন বিশ্বায়ন, এখন আমরা 1914 সালে যে যুদ্ধটা হলো, এই যুদ্ধের কি প্রেক্ষাপট নাই? এই যুদ্ধ কি কোনো ঘটনার প্রতিক্রিয়ার ফলাফল না? অবশ্যই।
আমি এখন তো আপনাদেরকে সেই জায়গাটা নিয়ে যাচ্ছি। সেখানে যে আমরা প্রাচীন সভ্যতা যদি গড়ে না উঠতো, তাহলে আমরা মধ্যযুগের সভ্যতা বলতাম না, আধুনিক সভ্যতা বলতাম না। তার মানেটা হলো প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল, সেটি আবিষ্কার হয়েছে অনেক 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 হাজার 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 বছর পরে এসে। যেমন আমাদের ভারতবর্ষের সিন্ধু সভ্যতা, এটা গড়ে উঠেছিল সেই এখন থেকে ৬,০০০ বছর আগে, যারা ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে দ্রাবিড় নরগোষ্ঠী ভারতবর্ষে এসেছিল এবং তারা হরপ্পা এবং মহেঞ্জোদারোকে কেন্দ্র করে একটা সভ্যতা গড়ে তুলেছিল, যা আমাদের ইতিহাসে ১৯২২ সালে আবিষ্কৃত হয়েছিল, যার নাম বলি আমরা সিন্ধু সভ্যতা। এই যে সিন্ধু সভ্যতা, এটা অনেক পরে আবিষ্কার হয়েছে। তারপরে ভারতে আসা নৌপথ আবিষ্কারের মধ্য দিয়ে উপনিবেশ গড়ে উঠলো। খেয়াল করেন যে যদি ইউরোপীয়রা ভারত আবিষ্কার না করত, আর ভারত আবিষ্কার করার মানসিকতার কারণে ক্রিস্টোফার কলম্বাস সাহেব ভারতে আসার জন্য তিনি চলে গিয়েছিলেন পশ্চিম ভারতে, যেটাকে নাম হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এইভাবে আমেরিকা আবিষ্কার হলো, ভারত আবিষ্কার হলো, প্রতিমধ্যে আফ্রিকা আবিষ্কার হলো, পরবর্তী সময় অস্ট্রেলিয়া আবিষ্কার হলো। এগুলো যদি না হতো তাহলে তো উপনিবেশ গড়ে উঠতো না। এই উপনিবেশ যদি গড়ে না উঠতো, তাহলে উপনিবেশ থেকে মুক্তির সংগ্রাম এবং আমেরিকার স্বাধীনতা অর্জন হতো কি? হতো না। ইউরোপে যদি শিল্প বিপ্লব না হতো, তাহলে শোষণের যে মানসিকতা গড়ে উঠেছিল সেটা হতো না। আর শোষণ যদি না হতো শ্রমিকদের, তাহলে কার্ল মার্কস সমাজতন্ত্রের কথা বলতেন না বা সমাজতন্ত্রের ধারণা আনতেন না। জার্মানির ঐক্যের জন্য অটোমান বিসমার্কের যে পুনঃ একত্রীকরণ প্রক্রিয়া, সেটি হতো না। না হলে সাম্রাজ্যবাদী শক্তির মধ্যে যে দ্বন্দ্ব, সেটা আমরা দেখতাম না, ব্যালেন্স অফ পাওয়ারের উন্মেষ দেখতাম না। আর যদি না হতো, আপনারা খেয়াল করেন যে ১৯১৪ সালের ২৮ জুলাই অস্ট্রো হাঙ্গেরি যুদ্ধ ঘোষণা করেছিল সার্বিয়ার বিরুদ্ধে, অথচ সেই যুদ্ধে সার্বিয়ার পক্ষে রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স প্রথমে চলে গেল। আর ওদিকে অস্ট্রো হাঙ্গেরির পক্ষে জার্মানি, তুরস্ক, বেলজিয়াম, বুলগেরিয়া এরা চলে গেল। এভাবেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। এভাবেই দেখেন প্রেক্ষাপট, আমি আগে যেটা বলেছি, আবার তার আগের প্রেক্ষাপটও নিয়ে আসলাম ওই প্রেক্ষাপটে। এই পর্যন্ত হচ্ছে আপনারা বুঝবেন। আগামী, এটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল সিলেবাসের শুধুমাত্র বৈশ্বিক বিষয়টি আপনাদেরকে বোঝাবার জন্য আমার এই ভিডিও। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আবারও রিকোয়েস্ট করছি, আপনারা দয়া করে শেয়ার, কমেন্ট এবং লাইক দিবেন, এবং যাতে পরবর্তী ভিডিওটা অনায়াসে আপনার কাছে চলে যায়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমি এরই ধারাবাহিকতায় পরবর্তী ভিডিওটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দেব। এভাবে দিয়ে আবার লিখিতদের জন্য বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য আমি এভাবে একাধিক ভিডিও হবে, একটা ভিডিও হবে না। কারণ একটা ভিডিও করতে গেলে কয়েক ঘন্টা, ৪-৫ ঘন্টা, এত বড় ভিডিও আপনার দেখার সুই হবে না, স্টিমিনা থাকবে না। সেজন্য আপনারা ভিডিওটা নিজেদের সংরক্ষণে রাখবেন। আর যখনই দেখবেন যে পাচ্ছেন, এটা আমাদের ইউটিউবে থাকবে, আপনাদেরকে দেখালাম, সেই ইউটিউবে চলে যাবেন। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। যদি কিছু না বোঝেন কমেন্টে লিখবেন। আরো রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আমি ফারুক আহমেদ ১৯৯১ সাল থেকে সাধারণ জ্ঞান পড়াচ্ছি। আপনারা সাধারণ জ্ঞানের যদি কোনো কিছু ভিডিও পেতে চান, আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব সেই ভিডিওটা বানিয়ে দিতে, আপনার নাম উল্লেখ করে। সবাইকে ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে এরপরে আরেকটি ভিডিও, যেখানে আপনি আন্তর্জাতিক বিষয়াবলীর সিলেবাসের সহজ করে বোঝার জন্য দ্বিতীয় ভিডিওটা পাবেন। ধন্যবাদ সবাইকে।